তারপর সংখ্যালঘু, তাদেরকে থাকতে দেওয়া হবে না। এরা থাকতে চায় কিন্তু এদের থাকতে দেওয়া হবে না। এটা আমি বলি এবং বলেছি এবং আমার কথার উপরে স্থির আছি। বাংলাদেশে সংখ্যালঘুদের থাকতে দিবে না। আজ হোক কাল হোক বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের চলে যেতে হবে। আমাকে প্রতিদিন অন্তত ১০ জন হিন্দু ফোন করে। মানে ফোন ধরতে পারি আরকি। আরো তো অনেকে ধরতে পারি না। আবারও বলি, আমি যখন সংখ্যা বলি ধরে নিবেন যে আমি তার সাথে কয়েক গুণ ফোন আমি রিসিভই করি নাই। আর মেসেজ যে কত আছে হিসাবে নেই। মাঝে, মাঝে মেসেজ চেক করি। মেসেজ চেক করতে গেলে ৪ ঘন্টা চলে যায় টের পাই না। অনেক গালাগালিও থাকে, শুভেচ্ছা জানানো থাকে, প্রয়োজনের জন্য কেউ ফোন করে। মেসেজ করে অনেক দেখতে পারি, অনেক দেখতে পারি না। কারণ আমার তো কোনো এডিটর নাই। মানে আমার তো কোনো আ আমার 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 এগুলো দেখার তো আমার লোক নাই। আর আমি নিজেও টেকনোলজি কম বুঝি। আমার একটা ফাইল পিডিএফ করতে আমার ১ মিনিটের কাজ, এটা আমাকে আরেকজনকে দিয়ে করার জন্য ২ ঘন্টা ২ দিন বসে থাকতে হয়। কালকে একটা ফাইল পিডিএফ করতে পারি নাই। আজকে করেছি, ওটা ১ মিনিটে করে দিয়েছে। কিন্তু আমাকে ২ দিন অপেক্ষা করতেছে। আমার বিরাট ক্ষতি হয়। টেকনোলজি বুঝি না। তারপরে মাঝে মধ্যে মেসেঞ্জার আমার গায়েব হয়ে যায়, খুঁজে পাই না। হঠাৎ করে দেখি মেসেঞ্জারই গায়েব। কোনো আগেরগুলো দেখতেই পারি না, যেতে পারি না। মনে করেন আপনি একটা মেসেজ করেছেন ১ মাস আগে, আমার ৭ দিন আগে তো আমার মেসেঞ্জারে আমি ঢুকতে পারি নাই। নতুন করে আবার ঢুকতেছি, দেখি মেসেজ গায়েব। অনেক কিছু জানতে পারি না। তো সেই মেসেঞ্জারে কি লেখা দেখি? সনাতনীরা প্রশ্ন করে, "ভাই, আমরা কি বাংলাদেশে থাকতে পারবো?" এটা স্বাভাবিক কমন প্রশ্ন। তারপরে থাকে, "ভাই, ভারতে চলে যাবো, কেমনে যাবো ভাই?" এগুলো বহু মানুষ প্রশ্ন করে। কেউ বলে, "ভাই, আমার পকেটে টাকা নাই, পয়সা নাই, ছোটখাটো চাকরি করি, কেমনে বিদেশে ভারতে গিয়ে কি করে খাবো? তারপর ভারত সরকার জায়গা দিবে কিনা? যে ওখানে কাজ করেও খাইতে পারবো কিনা?" এটা গেল যাদের অবস্থা সঙ্গীন, মানে অবস্থা খারাপ অর্থনৈতিক। যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা কি বলে জানেন? "ভাই, ভারতে গিয়ে কি ব্যবসা করবো? ভারত কি আমাদের জায়গা দিবে? আমরা কি টাকা পয়সা নিয়ে যেতে পারবো?" তাদেরকে বলতেছি, আগামীতে সংখ্যালঘুদের উপরে, যেটা আমি আমি দায়িত্ব নিয়ে বললাম, সংখ্যালঘুদের উপরে ভয়াবহ পরিস্থিতি, ওপ- সংখ্যালঘুদের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে বাংলাদেশে। থাকতে পারবে না তারা। আমি বলেছি তো যে খালি পেটে খালি ভাই চলে যেতে হবে। অনেকে উপহাস করেছে। একটা সময় আসবে আপনাদের সম্পত্তি মুসলমানরা কিনবে না। লিখে রাখেন আমার কথা। আজকে বলে রাখলাম আমার কথা। যে সমস্ত হিন্দুরা, যাদের আমি আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বলছি দেশ থেকে চলে যান, বলি নাই? আমার এই ভিডিও যারা দেখতেছেন, আমার বন্ধু বান্ধব, পরিচিত, বন্ধু বান্ধবী, এমনকি আমার সাধারণ পরিচয় যারা ছিল, আপনাদের হিন্দু সংখ্যালঘুদের বলি নাই বাংলাদেশ থেকে চলে যান, থাকতে পারবেন না আওয়ামী লীগ ক্ষমতা থাকতে, বলেছি না? চলে যান। আপনারা কি বলেছেন? সম্পত্তির মায়া গো, সম্পত্তির মায়া। বলে রাখি আপনাদের, এই সম্পত্তি রেখে যেতে হবে আপনাদের। বিশ্বাস হয় না? আগামী আর ৫টা বছর অপেক্ষা করেন। আপনাদের এই সম্পত্তি রেখে, আপনার সম্পত্তি কেউ কিনবে না। কারণ তারা জানে এটা আচ্ছা, আমি যদি মনে করি আমার এই পাশে, মনে করেন আমার পাশে একটা মোবাইল আছে। এই মোবাইলটা আমি মাগনা পাবো, আমি টাকা দিয়ে কেন কিনবো? কারণ আমি জানি এই লোকটা থাকতে পারবে না। ঠিক আছে? যেমন আমি যেখানে থাকি, কিছু, কিছু মানুষের সাথে আমার অর্থনৈতিক লেনদেন হয়েছে। তারা আমার টাকা আটকে দিয়েছে। কেন? যে ফরিদ তো আসতে পারবে না, যেতে পারবে না। দিবে না। কারণ এটা স্বাভাবিক। মনে করেন বাংলাদেশে আমি একজনের কাছে ২০ লাখ টাকা পাই মনে করেন। মনে করেন আমি পাই। আমি তো বাংলাদেশে যেতে পারব না। সে যদি না দেয় আমি কি করতে পারব? সে দানাই বানাই করতে থাকবে। আসবেও না, আর দিবেও না। একটা উদাহরণ দিলাম। আর আপনাদের কি হবে? এটা জানেন, এটা মাগনা পাওয়া যাবে। এটা মাগনা, এই মোবাইলটা আপনি মাগনা পাবেন। তাহলে আমার কাছে টাকা দিয়ে কিনবেন। যে ফরিদ আর ২ মাস পরে চলে যেতে হবে। যেতে বাধ্য হবে। তখন এই মোবাইল তো আমার হাতে নিয়ে যেতে পারব না আমি। ফালায় যাব। কেউ না কেউ নিবে। ওই আশায় বসে থাকে। বাংলাদেশের সংখ্যালঘুরা থাকতে পারবে না। আমি বারবার বলেছি, আবারও বললাম। এবং সেই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, আন্তর্জাতিকভাবে। যেটা এতদিন আপনাদের বলি নাই। ইন্টারন্যাশনালি হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র। শুধু বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের মৌলবাদী না। এই দেশের ৩-৪ টা দেশ, ৩-৪ টা মুসলিম দেশ, আরো কয়েকটি দেশ মিলে, মুসলিম দেশের বাইরে অন্য অমুসলিম দেশ মিলে বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে। আপনি কি মনে করেন শেখ হাসিনাকে শুধু পাকিস্তান হটিয়েছে? আপনি কি মনে করেছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ, আওয়ামী লীগ সরকার উচ্ছেদ শুধু কি মাত্র এই ওয়াকার মায়ের ভাতারের ক্ষমতা আছে শেখ হাসিনা সরকার উচ্ছেদ করার? আপনি কি মনে করেন? অনেকে বলে সেনাবাহিনী বহুত শক্তি, আমার কচু শক্তি সেনাবাহিনীর। যারা ২ টা মিশনে ভাত খাওয়ার জন্য তারা চাকরি করে, তাদের কিসের চ্যাটের শক্তি? ভালোর কথা কোন মিয়া? ওয়াকারে কি এর শক্তি আছে? ওয়াকারের পিছনে আরেকজন আছে। এই লিল্লাখোর মৌলবি পারবে আওয়ামী লীগকে হটাইতে? আওয়ামী লীগের লিল্লা খেয়ে যাদের জীবন চলে, ওয়ার্ড কমিটির নেতাদের লিল্লা খেয়ে যে সমস্ত মোল্লাদের জীবন চলে, তারা আওয়ামী লীগ উচ্ছেদ করলো কিভাবে? কারণ তার পিছনে ওয়াকার রয়েছে। ওয়াকারটাকে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এত মুরদ কেমনে হইলো? যারা ২ বেলা মাংস দিয়ে ভাত খাওয়ার ক্ষমতা ছিল না, শেখ হাসিনা এসে তাদের ২ বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করেছে। সেই শেখ হাসিনাকে কেন উচ্ছেদ করলো? কিভাবে করলো? এদের পিছনেও আরেকটা শক্তি আছে। একটার পিছনে আরেকটা, আরেকটার পিছনে আরেকটা। আপনি কি মনে করছেন পাকিস্তান বাংলাদেশকে সরকার হটাতে পারবে? ওরা নিজেরাই বেগিং করে খায়। কিভাবে ওরা হটালো? ওর পিছনে একটা শক্তি আছে। তার পিছনে আরেকটা শক্তি আছে। এইভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে হটিয়েছে। উচ্ছেদ করেছে। মোল্লা, লিল্লাখোর, যারা অন্যের খাবার ছাড়া চলতে পারে না। যাদের কাজ হইলো আজান দিয়ে ভাত খাওয়া
আর হলো পোলাপান বলৎকার করা। আর কোনো কাজই নাই মোল্লাদের। সেই মোল্লা যাদের রাজনৈতিক জ্ঞান নাই, কূটনৈতিক জ্ঞান নাই, রাজনৈতিক জ্ঞান তো তাদের নাই। কূটনৈতিক জ্ঞানে সে 0। তো এই মোল্লারা কিভাবে আওয়ামী লীগকে হটাইলো? কারণ মূর্খের শক্তিকে ইগনোর করতে হয় না। অনেক সময় মূর্খের শক্তিকে সতর্ক দৃষ্টিতে দেখতে হয়, যেটা আওয়ামী লীগ করে নাই। এমনকি আমার মনে হয় ভারতও বোধহয় মূর্খের শক্তিকে, দুর্বলের শক্তিকে, দুর্বলের ভেস্কিকে গুরুত্ব দিচ্ছে না। ভারতকে ভুগতে হবে আমার মনে হয়। সেটা অন্য প্রসঙ্গ। যেহেতু ভারতের কূটনীতি অনেক বড়, তারা সামলে নেবে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ কি করেছে? এই মূর্খের শক্তিকে বুঝতে পারে নাই। ইগনোর করেছে। যে মোল্লারা আর কি করবে? বিএনপি তো আমাদের প্রধান শত্রু। না, এখানে সম্মিলিত শক্তি। জামাতকে তারা গুরুত্ব দেয় নাই। সেই জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে গেছে। প্রত্যেকটার পিছনে আরেকটা, একটার খুঁটির পিছনে দেখবেন আরেকটা। যেমন আপনি ওয়াল দেখতেছেন, ওয়ালের নিচে ফাউন্ডেশন, ফাউন্ডেশনের নিচে গর্ত করা থাকে, মাটি করে, পিলার করে, সেখানে রড দেয়। মাঝখানে রডটা তো আপনি দেখেন না। ওরা বাইরে থেকে তো দেখা যায় না, দেখা যায় একটা ওয়াল দাঁড়িয়ে আছে। আপনি একটা ওয়াল লাথি দিয়ে ভাঙতে পারবেন? পিলার পারবেন না, কারণ ওর ভিতরে রড আছে। রড না থাকলে তো লাথি দিয়ে ভেঙে ফেলবেন, ভেঙে ফেলা যাবে। যেকোনো ওয়াল, রড না থাকলে যেকোনো ওয়াল লাথি, 10 ইঞ্চি ওয়াল লাথি দিয়ে আমি ভেঙে ফেলতে পারি। 5 ইঞ্চি ওয়াল তো আমি লাথি দিয়ে, ঘুষি দিয়ে ভেঙে ফেলতে পারছি একসময়। এখন লাথি দিয়ে ভাঙতে হয়। 5 ইঞ্চি ওয়াল, 10 ইঞ্চি ওয়াল, আপনি 5 ইঞ্চি ওয়াল তো এমনিই ভাঙা যায়। 10 ইঞ্চি ওয়াল ভাঙতে আপনাকে রড থাকলে তো ভাঙতে পারবেন না। 5 ইঞ্চি ওয়াল কেন? 2 ইঞ্চি ওয়াল ভাঙতে পারবেন রড থাকলে। 1 ইঞ্চি ওয়াল ভাঙতে পারবেন রড থাকলে, পারবেন না। তার মানে কি এখানে এদের মোল্লা আর মিলিটারির পিছনে বৃহত্তর কয়েকটি শক্তি রয়েছে। তারা এই কাজটা করেছে। কিসের কোন মিলিটারি আপনাকে কি করবে? বাংলাদেশে কোটি, কোটি আওয়ামী লীগের লোক আছে। তারা আসলে মিলিটারি কি করবে? কিছুই করার ক্ষমতা নেই। কিন্তু ওই যে কিভাবে? এবার আসি, মুক্ত চিন্তকেরা থাকতে পারবে না, তারা মারা যাবে, তাই দেশে থাকতে পারবে না, এটা আমরা জানি, মেনে নিয়েছি। সংখ্যালঘুরাও থাকতে পারবে না, এটা আমি বলেছি। পারবে না। সংখ্যালঘুরা বাংলাদেশে থাকতে পারবে না। আবারও বলতেছি, খালি পেটে খালি পায়ে চলে যেতে হবে, আপনার সম্পত্তি বাংলাদেশে রেখে যেতে হবে। আপনি 5 পয়সা দেব আপনার, বরং ওইগুলো মাগনা তো দিবেন, আর বলবেন অমুক এসে নিয়ে যাও, এটা বলবেন আপনি। কারণ আপনার যে সম্পত্তি মাগনা পাবে, আপনার টাকাতে কেন কিনবে? কিনবে না। যারা যে ভাবতেছেন না, আমার অনেক বন্ধুরা ছিল যারা বলছে যে বিক্রি করে যায়, এই যে সম্পত্তি হ্যান ত্যান কেমনে ছেড়ে যায়। ভাই ওগুলো কেমনে ছেড়ে? তখন তো 2 টা বেতন, কম দামে বেচলে সমস্যা। তারপরে ভারতে যায় কি করবেন এই চিন্তা। তবে যাবেন খালি 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 পেটে খালি পায়ে, তখন যাবেন, এর আগে যাবেন না, জানি। এটা আপনাদের ব্যাপার। আমি সমাজদার খেলে ইশারা, আমি সতর্ক করা, আমার কাজ হলো সতর্ক করা। এই দেশকে, জাতিকে, যে কোনো সম্প্রদায়কে, পৃথিবীকে সতর্ক করা। আমরা মানলে মানলেন, না মানলেন না মানলেন, আপনার ব্যাপার। মানলে তেজপাতা, না মানলে কিছুই না। মানলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার কিছুই করার নাই। শুনেন, দ্বিতীয়ত আসি। মুক্ত চিন্তা থাকতে পারবো না আমরা জানি, সংখ্যালঘু থাকতে পারবে না আমি বললাম। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কেউ আপনারা থাকতে দিবেন না। এইখানে জাহিদ পাড়া, পেতিপাড়া, যার 5টা ভোট নাই, সেও বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের 5 কোটি লোককে দেশে থাকতে দিবে না। বাংলাদেশের মোল্লা, লিল্লাখোর মোল্লারাও বলতেছে আওয়ামী লীগকে দেশে থাকতে দিবে না। কেউ বলতেছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না। কেউ বলছে শেখ হাসিনাকে আসতে দিবে না। কেউ বলছে আওয়ামী লীগ 50 বছর আসবে না। অনেকেই বলেছে আওয়ামী লীগকে এই যে মোল্লা, মিলিটারি, তারপর অনেক দেখি হাঁটুর নিচে জ্ঞান থাকায় সেই মিলিটারি, মোল্লা এবং আমার ভাবির পোলারা, জামাত, হেফাজত, বিএনপি সবাই বলছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, দেশে থাকতে দিবে না। সম্ভব কি আওয়ামী লীগকে দেশে থাকতে না দেওয়া? মুক্ত চিন্তা করা বাংলাদেশে কত? 100, 200, 300, বড় জোরে 1000। কারণ যারা বাংলাদেশে নাস্তিক আছে। বাংলাদেশে মিনিমাম, মানে মিনিমাম 50 লক্ষ নাস্তিক আছে। মিনিমাম 50 লক্ষ নাস্তিক। এরা জানের ভয়ে, ব্যবসা-বাণিজ্য নষ্ট হওয়ার ভয়ে, চাকরি যাওয়ার ভয়ে, বয়কট হওয়ার ভয়ে বলে না। কমপক্ষে যদি বাংলাদেশ, এ তৌহিদি জনতা, তৌহিদি জনতা, তৌহিদি জনতা চিল্লান না আপনারা? এই দেশে মোল্লাদের খাসিলতার কারণে, হুজুরদের খাসিলতার কারণে, আর ইসলামের অসারতার কারণে ইসলামের অনেক বিষয় আছে যেগুলো বিতর্কিত, স্ববিরোধী। এগুলো চিন্তা করার কারণে বহু মানুষ, সেটা মূর্খ হইতে পারে, জ্ঞানী হইতে পারে, ধনী হইতে পারে, কালা হইতে পারে, খাটো হইতে পারে, লম্বা হইতে পারে, শিক্ষিত অশিক্ষিত হইতে পারে, নারী পুরুষ হইতে পারে, শিশু হইতে পারে, কিশোর হইতে পারে। শিশুরা না, কিশোর বুড়ো যাওয়া হইতে পারে, কিশোর কিশোরী। অনেকেই আপনি জানেন না তারা নাস্তিক। আপনি জানেনই না। আপনার সাথে নামাজ পড়ে কিন্তু সে আসলে নাস্তিক। এমনকি আপনি যে মসজিদের ইমামের সাথে নামাজ পড়ে, সেই ইমাম রুজু করে আসে না, আমার সাথে কথা বলে যে সে ইসলামী মানে না। এমন যে আপনি নামাজ পড়ে, অজু ছাড়া নামাজ পড়াই। আর মৌলবীরা বলাৎকার করে নামাজ পড়ে, আবার আইসা বলাৎকার করে, এটা তো ধরাই পড়ে, আপনারা দেখেনি।